অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ সরকার বর্তমান মানে ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের মিলিটারির আধুনিকায়ন করার জন্য যা বিগত 17 বছরে ভারতীয় আপত্তির কারণে থমকে গিয়েছিল। বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল বা বিশ্বাসের যে প্রতিষ্ঠান দাঁড়িয়েছে, সব প্রতিষ্ঠান ধ্বংসের পরেও সেই মিলিটারিকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে ফেলছিল আওয়ামী লীগ। কোনো উন্নতি করতে দেয়নি, কোনো অস্ত্র কিনতে দেয়নি, কোনো অত্যাধুনিক অস্ত্র কিনতে দেয় নাই বাংলাদেশের মিলিটারির জন্য, শুধু ভারতের কারণে। লেডিস এন্ড জেন্টলম্যান, অবশ্যই সেটা কেটেছে। নতুন সরকার, দেশপ্রেমিক সরকার এসেছে, বা পরবর্তী যারা আসবেন তারা অন্ততপক্ষে ন্যূনতম হলেও দেশপ্রেমিক হবেন, সেটা আমরা বিশ্বাস করি। বাংলাদেশ চীনের কাছ থেকে $2.2 বিলিয়ন খরচ করে আপনার 20টি অত্যাধুনিক যুদ্ধ বিমান, যেগুলো হচ্ছে এটাকে বলে J-10CE মিলিটারি ফাইটার্স বা মাল্টি রোলস মিলিটারি কম্ব্যাট ফাইটার্স। আরও পরিচয় দেই, সেটা হচ্ছে সেই ফাইটার্স, যে ফাইটার্স ভারত পাকিস্তান যুদ্ধে ভারতকে নাকানি চুবানি খাইয়েছে, যে ফাইটার মানে ফ্রান্সের গর্ব, পৃথিবী বিখ্যাত রাফায়েলস যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছিল, সেই J-10CE ফাইটার 20টি কিনছে বাংলাদেশ। তুলপার সৃষ্টি হচ্ছে বাংলাদেশে, তুলপার সৃষ্টি হচ্ছে ভারতের মিডিয়া এবং ভারতের মিলিটারি পাড়ায়। কেননা তারা কখনোই চায়নি বাংলাদেশ এগুলা করুক। এটা যে কতটা মানে ভালো সুসংবাদ বাংলাদেশের জন্য। আপনারা জানেন যে বাংলাদেশ সবচেয়ে বড় বিপজ্জনক এবং ফ্রাজাইল অবস্থায় আছে ভারতীয় আগ্রাসনের কারণে। এটা কারণ কি? এটা কারণ আপনারা জানেন যে ভারত মানে কখনোই চায়নি বাংলাদেশ কোনোভাবেই সক্ষমতা অর্জন করুক। তাদের শেখ হাসিনাকে দিয়ে এভাবেই দেশটাকে ধ্বংস করে রেখেছিল। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সংস্কৃতি, সব জায়গাতে তাদের আধিপত্য ছিল, ধ্বংস করেছে ইচ্ছাকৃতভাবে, মনের মাধুরী মিশিয়ে। লেডিস এন্ড জেন্টলম্যান, এই সরকার ঘোষণা দিয়েছে, শুধু এটা নয়, আসছে তুরস্কের সাথে $600 মিলিয়ন ড্রোন ফ্যাক্টরি বানানোর চুক্তি, যা আরও মারাত্মক গুম কেড়ে নিয়েছে ভারতের জন্য। আসছে পাকিস্তানের সাথে প্যাক্ট, মিলিটারি প্যাক্ট, যেগুলোর মাধ্যমে অর্থাৎ থার্ড কোনো দেশ যদি ভারতকে বাংলাদেশকে আক্রমণ করে, পাকিস্তান সেখানে ইন্টারভিন করবে, যুদ্ধে অংশ নেবে টু প্রোটেক্ট বাংলাদেশ। দিস ইজ এ গ্রেট নিউজ অ্যান্ড দ্যাটস হোয়াট উই ওয়ান্টেড। এবং অনেক দিন থেকেই এখানে আর অনেকগুলো ভিডিও নিয়ে আলোচনা করেছি বাংলাদেশ কি কি করতে যাচ্ছে, কি কি করবে, এবং অবশেষে সেটাই বাস্তবায়িত হচ্ছে। আমরা চাই, এখানে বলে রাখি, যে টাকা খরচ হচ্ছে এই টাকাটা কিছুই না, বরং আওয়ামী লীগ সরকার যে লুটপাট করে, শুধু একটা দেই, শুধু পদ্মা সেতুতে যে পরিমাণ লুটপাট তারা করেছে, দুর্নীতি করেছে, এই টাকা এবং রূপপুর পারমাণবিক প্রকল্পে যে টাকা খরচ করে, সেই টাকা, 2টা প্রজেক্টের টাকা যদি বাংলাদেশ শিক্ষা এবং বাংলাদেশের মিলিটারি ক্ষেত্রে খরচ করা হয়, বাংলাদেশের শিক্ষা এবং মিলিটারি আকাশে উঠতে পারে। আনফর্চুনেটলি আপনার বিগত সরকার সেটা দেয় নেই, ভারতীয় মানে ষড়যন্ত্র এবং তাদের ইচ্ছার কারণে, কারণ তারা চায় না বাংলাদেশকে কখনোই ওই জায়গাতে যাক এবং উঠে আসুক। এবং এটা মারাত্মক। আপনারা জানেন যে কতটা প্রয়োজনীয় বাংলাদেশের জন্য। আপনারা জানেন যে বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার, উনি কয়েকদিন আগে বলেছেন, 2 দিন আগে, জানিয়ে তুলপার সৃষ্টি হয়েছে আমাদের মনে, অনেকের মনে, যে উনি বলছেন যে ভারতের সাথে যাদের ল্যান্ড বর্ডার বা সীমান্ত আছে, তাদের অভ্যন্তরীণ ব্যাপার বলে কোনো শব্দ নেই। অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বলতে কিছু নেই। মনে হচ্ছে বাংলাদেশ ভারতের করদ রাজ্য, যা কিছু করতে হবে ভারতের অনুমতি নিতে হবে। কিন্তু বাংলাদেশের সরকার, আমাদের নতুন সরকার, নতুন প্রজন্মের সরকার, এগুলাকে তোয়াক্কা না করে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের মিলিটারিকে। দিস ইজ এ ব্রেকিং নিউজ, দিস ইজ এ গ্রেট নিউজ। শেয়ার ইট, এনজয় ইট, লেডিস এন্ড জেন্টলম্যান। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় এর বিকল্প আর হতেই পারে না। এবং আমি সরকারকে ধন্যবাদ দেই। শুধু এটা নয়, আসছে তুরস্কের সাথে, আসছে পাকিস্তানের সাথে, এবং আই ওয়ান্ট দিস গভর্নমেন্ট টু বাই লটস অফ মিলিটারি ইকুইপমেন্ট ফর দ্য ইউনাইটেড স্টেটস, দ্য গ্রেটেস্ট কান্ট্রি অন দিস প্ল্যানেট, United States of America, ladies and gentlemen. Their military equipment is the best in the world as well to protect Bangladesh. বিবিসির সঙ্গে তারেক রহমানের ইন্টারভিউ ইতিমধ্যে সাড়া পড়েছে। এটা রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। সব মহলেই, রাজনৈতিক মহল, রাজনৈতিক পর্যবেক্ষক, বিশ্লেষক, সবার কাছেই এটি প্রশংসার দাবি রেখেছে। এখন পর্যন্ত কিন্তু বড় মাত্রার কোনো সমালোচনা দেখা যায়নি। প্রতিটা প্রশ্নের সরাসরি জবাব দিয়েছেন, কোনো রকম মানে এড়ানোর চেষ্টা করেননি। যত প্রশ্ন আছে সব প্রশ্নের তিনি উত্তর দিয়েছেন এবং খুব সাবলীল ভাবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে দলের যেই এজেন্ডা তার বাইরে উঠেও এখন যে বাংলাদেশের যেই ঐকমত্য কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে সেইগুলোর উপর প্রায়োরিটি তিনি দিয়েছেন। তারেক রহমানের কাছে প্রশ্ন ছিল যে ক্ষমতায় গেলে তার দল 31 দফা না জুলাই সনদ, কোনটাকে অগ্রাধিকার দেবে। তিনি পরিষ্কারভাবে বলেছেন ঐকমত্য কমিশনের সব রাজনৈতিক দলগুলো যেই বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছে, আগে তার দল সেটি বাস্তবায়নের চেষ্টা করবে। এবং ওইসব এজেন্ডার মধ্যে ঐকমত্য কমিশনের যেই প্রস্তাবনার মধ্যে অনেকগুলো প্রস্তাবনা ইনক্লুড আছে, তো ফলে একসাথে মানে দুটোই বাস্তবায়িত হবে। বাকি যেটা থাকবে সেটা পরে তিনি বাস্তবায়ন করবেন বা তার সরকার বাস্তবায়ন করবেন। পরিষ্কারভাবে তিনি ক্যাটাগরিক্যালি
সেই কথাগুলো বলেছে। এতে প্রমাণ হয় যে বাংলাদেশে যে রাজনৈতিক কমিটমেন্ট, বাংলাদেশে যে রাজনৈতিক কমিটমেন্ট হচ্ছে, মানে অঙ্গীকার হচ্ছে, সেগুলো তো অনেক ক্ষেত্রে আমি বলি তো আসামির মতন করে নিয়ে এসে মানে সবার কাছ থেকে যেন জবানবন্দি নেওয়া হচ্ছে। জবানবন্দি নেওয়ার দরকার নেই, এটা সবাই জানে যে কোন কোন বিষয়গুলো সেগুলি খোলাসা করবে। ঐক্যমত্য কমিশনও বলবে যে আমরা এই বিষয়ে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সব রাজনৈতিক দল এগ্রি করেছে এবং তারা বলেছে যে এগুলি তারা বাস্তবায়ন করবে ক্ষমতায় গেলে। তো পরিষ্কার এটা বাস্তবায়ন যদি যে করবে না সে হচ্ছে মাইনাস পয়েন্টে চলে যাবে, এবং মাইনাস পয়েন্টে গেলে কি হবে, 5 বছর পরে হয় ক্ষমতার মানে পরিবর্তন হবে, আর যদি না করে এই 5 বছরের মধ্যেও তার জনপ্রিয়তা আস্তে আস্তে ধস নামতে থাকবে। এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তিনি বলছেন যে এইটা যেমন আমাদের মানে 31 দফা, এটা আমাদের যেমন পলিটিক্যাল কমিটমেন্ট, আবার ঐক্যমত্য কমিশনের যে বিষয়গুলো সবাই একমত হয়েছে সেটাও আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট। ফলে এই দুই কমিটমেন্ট আমরা বাস্তবায়ন করব। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে মানে কিভাবে বাস্তবায়ন হবে এই সনদের বাস্তবায়ন। সেই ক্ষেত্রে তিনি বলছেন যে নির্বাচিত সংসদ সেটা করবে, মানে সংবিধানের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো সেটা নির্বাচিত সংসদ করবে। এই জায়গা থেকে বেরিয়ে আসার উপায় কি, বিএনপি চিন্তাটা এখন কি, এমন প্রশ্ন ছিল। দেখেন এই প্রসঙ্গে তিনি আবার নেপালের উদাহরণও কিন্তু এনেছেন, আমি সেই প্রসঙ্গটা আনি। বলছেন যে দেখুন এখানে আবার আমাকে বলতে হচ্ছে আমরা কিন্তু কোনো হাইড অ্যান্ড সিক করছি না। যদি আমাদের সেরকম অসৎ উদ্দেশ্য থাকতো, মনের ভিতরে থাকতো একটা বলতাম আর একটা, সেটা ঠিক আছে, ওকে অসুবিধা নেই। তারপর ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা হয়তো করতাম না। তো আমরা যেটা মনে করছি সেটাই বলছি। অর্থাৎ এখানে আমরা বার্গেন করছি কেন, বার্গেন করছি মানে এখানে যেটা এগ্রি করবো সেটাই আমরা সরকারে গেলে বাস্তবায়ন করবো। তাহলে আমরা বলতে আচ্ছা ঠিক আছে আমরা মেনে নিলাম সব, তারপর সরকারে যে আমরা উল্টাই দিলাম, সেটা বিএনপি করতে চায় না। নেপালের উদাহরণ তিনি আনছেন, আমি কিন্তু অনেকগুলো ভিডিওতে বারবার নেপালের প্রসঙ্গটা আনছি। নেপালের যেই অন্তর্বর্তী সরকার তারা কিন্তু ওই ঝুঁকিটা নেয়নি যে তারা বাস্তবায়ন করবে নির্বাচন, অথচ এরপরে আবার নির্বাচন আছে, নির্বাচিত পার্লামেন্টের উপর আমার কোনো আস্থা নেই। না, এখানে নেপালের উদাহরণ টেনে তারেক রহমান বলছেন তারা কিন্তু এত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে না, তারা বলছে গুরুত্বপূর্ণ বিষয় বা সংস্কার যাই আছে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি এসে সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আসলে তো শেষ পর্যন্ত তারা যেটা সিদ্ধান্ত নেবে, পার্লামেন্ট যেটা সিদ্ধান্ত নেবে সেটাই বাস্তবায়িত হবে, সেটাই আইন হবে, সেটাই সংবিধানের অংশ হবে। এই জিনিসটা ভুলে যে আমরা আউট অফ পার্লামেন্ট এমন কিছু মানে প্রস্তাবনা নিয়ে মানে ঝুলাঝুলি করতেছি এবং লম্বা সময় টানতেছি যেটা কোনো অর্থহীন। এখানে মানে পার্লামেন্টের বাইরে যাই কিছু হোক না কেন, পার্লামেন্টে গেলে সেটা এক ফুৎকারে উড়ে যাবে, এটা তো সবাই জানে। এটা জানে বলেই ওই সুশীলা, যে নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কি